প্রাচীনকাল থেকেই বাংলার গঙ্গার তীরে গড়ে উঠেছিল প্রাচীন ঐতিহাসিক বিভিন্ন জনপদ। এমন কিছু জায়গা আছে যার ঐতিহাসিক গুরুত্ব কম নয়, কিন্তু অবহেলিত। যেমন রিষড়া। নামটা শুনেই ভুরু কুচকলো তো? ও তো একটা রেল স্টেশন, হুগলি জেলার একটা শহর। রিষড়াকে সবাই মোটামুটি কলকারখানার শহর বলেই চেনে। না, এতটাও অবহেলার পাত্র নয় রিষড়া। জানেন কি, একসময় এই রিষড়ার ঘাটেই নোঙর করত বিদেশি বণিকদের জাহাজ। জানেন কি রিষড়া কতটা প্রাচীন? রিষড়ার নামটাই বা এলো কোথা থেকে? অনেকেরই হয়তো একটা ধারণা আছে এই নামকরণ নিয়ে, কিন্তু সকলের ধারণা যেভাবে রিষড়া নাম হয়েছে সেটা কিন্তু আমরা হিস্ট্রি এভিনিউ মানতে রাজি নই। তাই আরেকটু খোঁজ নিয়ে জানতে পেরেছি আসল কারণ কি হতে পারে। এই রকমই রিষড়ার সাথে জড়িয়ে আছে আরও অনেক ইতিহাস, আর সেই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন। আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ি আজকের ইতিহাসের খোঁজে। ঋষিরা ডাইনে বাহে বামে সুখচর, পশ্চিমে হরিষে রাজা বাহে কোন্নগর। 1495 সালে অর্থাৎ পঞ্চদশ শতকে বিপ্রদাস পিপলাই রচিত মনসা বিজয় কাব্যে বাণিজ্যকালে চাঁদ সদাগরের ভাগীরথী তীরের জনপদ রিষড়ার নাম পাওয়া যায়। ইতিহাসবিদ গবেষকদের মতে মধ্যযুগীয় বিভিন্ন মঙ্গল কাব্যে বাংলার বিশেষত নদী তীরের বহু গুরুত্বপূর্ণ জনপদের নাম উঠে এসেছে, যা সেই জায়গার উপর গবেষণায় ওনাদের সাহায্য করেছে। সপ্তদশ শতকের কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলেও এই অঞ্চলের বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে, পীর ইসমাইলি সংগ্রিয়া পথ চলি যায়, দৈবে নাহি মারে তারে, বাঘে নাহি খায়, বন্দিব বরখা গাজি, ঋষিবাটি গা, নিজবাটি বন্দিব পেড়োর সুতি খাঁ। পঞ্চদশ শতকের অনেক আগে থেকেই রিষড়ার অস্তিত্ব ছিল। সুধীর রঞ্জন মিত্রের হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ বই থেকে জানা যায়, প্রাচীনকালে ঝোপঝাড় জঙ্গলে ঘেরা এই জায়গায় বনবিবি দক্ষিণ রায়ের মন্দিরের সন্ধান পাওয়া যায়, যা বাঘের উপস্থিতি ও উপদ্রবের সাক্ষ্য দেয়। রিষড়ার অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী। জটাধর পাকরাশি নামে এক তান্ত্রিক হুগলি জেলায় রিষড়ায় সাধনা করতেন। একদিন তিনি স্বপ্নাদেশ পান। বর্তমান মন্দিরের বাম পাশে এক দিঘিতে একটি ভাসমান ঘট দেখতে পান। ঘটটিকে জল থেকে তুললেন, তারপর গোল পাতা দিয়ে মন্দির তৈরি করলেন 811 বঙ্গাব্দ অর্থাৎ 1404 সালে। সুধীর রঞ্জন মিত্রের লেখা এবং কৃষ্ণগোপাল পাকরাশির লেখা 3 শতকের রিষড়া ও তৎকালীন সমাজচিত্র বইতে সিদ্ধেশ্বরী কালীকে রিষড়ার গ্রামদেবী হিসেবে উল্লেখ করেছেন। জনশ্রুতি অনুযায়ী পঞ্চদশ শতকে যশোর শস্যনার জটাধর পাকরাশি সস্ত্রীক রিষড়ার মোড়পুকুর গ্রামে চলে এসেছিলেন। গুরুভাই আত্মীয় দুর্গাচরণ ঘোষের বাড়িতে এসে ওঠেন জটাধর। এই দুর্গাচরণ ঘোষই তাকে সিদ্ধেশ্বরী মন্দির সংলগ্ন জায়গাটি ব্রহ্মোত্তর জমি হিসেবে দান করেছিলেন। সেখানেই থাকতে আরম্ভ করেন জটাধর পাকরাশি। তৈরি হয় মন্দির। প্রথমেই বললাম রিষড়াকে সবাই মোটামুটি কলকারখানার শহর বলেই চেনে। সেখানে রিষড়া শুধু বাংলা নয়, ভারতের গৌরব। তৎকালীন সমগ্র বাংলার পাট ও পাটজাত পণ্যের চাহিদা ছিল বিশ্বব্যাপী। সুধীর রঞ্জন মিত্রের লেখা থেকে জানা যায়, ভারতের প্রথম আধুনিক জুট মিল বা পাট শিল্পের কারখানা, চলতি ভাষায় চটকল, প্রথম এই রিষড়াতেই হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। ওয়েলিংটন জুট মিল। ইংরেজ বণিক জর্জ অকল্যান্ড এই মিল প্রতিষ্ঠা করেন। এরপর চাপদারি জুট মিল তৈরি হয় 1873 খ্রিস্টাব্দে। 1875 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসের বাগানবাড়িতে হেস্টিংস জুট মিল তৈরি হয়। ওয়ারেন হেস্টিংসের বাগানবাড়ি বড় বাংলো, বিশাল বাগান নিয়ে রিষড়া হাউস নামে পরিচিত ছিল। সপ্তদশ শতকে দিনেমারদের আধিপত্য ছিল এই অঞ্চলে। ছাপা কাপড়ের কারখানা ছিল এই অঞ্চলে। দিনেমাররা চলে গেলে অনেক হাত বদল হয়ে বাঙালি ব্যবসায়ী বিশ্বম্বর সেন প্রথম বস্ত্র ব্যবসা শুরু করেন। মুঘল আমলে রিষড়া গ্রাম এবং এর শহরতলি ঘন বসতিপূর্ণ ছিল। এলাকার উষ্ণ এবং আর্দ্র জলবায়ু বস্ত্রশিল্পের জন্য অনুকূল ছিল। এইভাবে জমিটি বস্ত্র ও রেশম বয়নের জন্য বিখ্যাত ছিল। এখানকার হিন্দু তাঁতিরা সূক্ষ্ম সুতির টুকরো তৈরি করত, আর মুসলিম তাঁতিরা রেশম তৈরিতে একচেটিয়া অধিকারী ছিল। এলাকার ও আশেপাশের উর্বর জমিতে প্রচুর পরিমাণে ধান, পাট ও পানের চাষ হতো।
কৈবর্তরা জলাভূমিকে মাছ ব্যবসার জন্য ব্যবহার করত। ডেনিশ শাসনের অধীনে শিল্পায়নের শেষ পর্যায়ে সমগ্র নাগরিক প্রশাসন সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছিল। শ্রীরামপুর শহরের দখল নেওয়ার পর ব্রিটিশ কোম্পানি তার নাগরিক সুযোগ সুবিধা দেখাশোনা করতে শুরু করে। বিভিন্ন ক্ষেত্রে বানান ভেদে ঋষিরা, ঋষিড্ডা, ঋষিরা, ঋষরা, ইচরা ইত্যাদি নামেরও উল্লেখ পাওয়া যায়, যেগুলো বর্তমান ঋষরা নামেরই বিবিধ প্রচলন। এমনকি ফরাসি চিকিৎসক এবং পরিব্রাজক ফ্রাঁসোয়া বার্নিয়ার সপ্তদশ শতকে আনুমানিক 1614 থেকে 1615 সাল নাগাদ ভারতে আসেন এবং 12 বছর ভারতে ছিলেন। তার ভ্রমণ বর্ণনায় লেখা বইটিতে কলকাতা থেকে 8 মাইল দূরে অবস্থিত ইচরা গ্রামের নাম লক্ষ্য করা গেছে। ঋষরা শব্দটি অস্ট্রিক বা দ্রাবিড় গোষ্ঠীভুক্ত হতে পারে। ঋষরা নামটির ব্যুৎপত্তি সম্পর্কেও বিভিন্ন ব্যক্তির মত বিভিন্ন। যেমন ঋষি বাটক থেকে ঋষি বাড়া, থেকে ঋষি আরা, তার থেকে ঋষিরা এবং তার থেকে ঋষরা। একাদশ শতকে বল্লাল সেনের সময় ভাগীরথী নদীর তীরে এই অঞ্চল ব্রাহ্মণ ও ঋষিদের আশ্রম ছিল বলে জানা যায় এবং তা থেকে ঋষি বাটক নামের সূচনা অস্বাভাবিক নয়। অন্য একটি মতে ঋষিক, যার অর্থ এক ধরনের শক্ত খাগড়া, এবং ডিহা, যার অর্থ গ্রাম, তার থেকে ঋষি ডিহা হয়ে ঋষরা। আবার আরেকটি মত অনুসারে ঋষিপাড়া বা ঋষি আড়া থেকে ঋষরা। এক্ষেত্রে ঋষি বলতে চর্মকারদের বোঝানো হয়েছে। মুচিরা ঋষরার প্রাচীন বাসিন্দা এবং এদের কাজ নিন্দনীয় বলে না মনে করার জন্য এদের ঋষি নামে অভিহিত করা হতো। আবার অনেকে মনে করেন ঋষি মহর্ষি মাতঙ্গ নিজে চর্ম ব্যবসায়ী ছিলেন বলে চর্মকাররা ঋষি নামে পরিচিত হতে পারেন। ডক্টর সুকুমার সেন আবার আরও দুটি সম্ভাবনার কথা বলেছেন। ইকরা বা ইখিরা মানে কাঁটা ঝোপে ভরা যে গ্রাম। ইকরা বা ইখিরা অপভ্রংশ হয়ে ঋষরা হতে পারে। ঋখব মানে কাঁটা ঝোপ, আর আড়া মানে জায়গা। দুয়ে মিলে ঋখব আড়া, তার থেকে অপভ্রংশ হয়ে ঋষিরা, তার থেকে ঋষরা। কালের গর্ভে আর অবহেলায় হারিয়ে গেছে সঠিক উত্তর, তবু ইতিহাস কথা বলে চলে। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।